ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই ভয়.com ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ, লিখছি বরিশাল সদর থেকে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আমার মেজো মামার জীবনে ঘটে যাওয়া একটা লোমহর্ষক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। মামা তখন ভোলার এক প্রত্যন্ত চর এলাকার প্রাইমারি স্কুলের শিক্ষক। সালটা ছিল 1998। তখন ওইসব এলাকায় কারেন্টের নামগন্ধও ছিল না, আর যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা বা ট্রলার। সেদিন ছিল পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত। মামা উপজেলা সদরে স্কুলের কাজে গিয়েছিলেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেজে যায়। সদর থেকে চরের স্কুলে ফেরার রাস্তা ছিল একটাই, সরু দীর্ঘ মরা খাল পেরিয়ে যেতে হয়। খালের দুপাশে ছিল ঘন কেওড়া আর গোলপাতার জঙ্গল। ঘাটে এসে মামা দেখলেন বড় কোনো নৌকা বা ট্রলার নেই, শুধু ঘাটের এক কোনায় কাফিল উদ্দিন মাঝি তার ছোট ডিঙি নৌকাটায় বসে তামাক খাচ্ছে। মামা অনেক সাধাসাধি করার পর কাফিল উদ্দিন দ্বিগুণ ভাড়ায় যেতে রাজি হলো। তবে সে একটা শর্ত দিয়ে বলে যে, মাস্টার সাহেব, রাত কিন্তু ভালো না, খালি আজ কুয়াশা খুব, পথে যদি কিছু দেখেন বা শোনেন তু শব্দটাও করবেন না, আর ভুলেও খালের পানির দিকে চাইবেন না। মামা তখন তরুণ, গায়ে গরম রক্ত, এসব কথায় খুব একটা পাত্তা দিলেন না তিনি। মাঝে এবার নৌকা ছাড়ল। রাত তখন 11টা কি 11:15 হবে। কুয়াশা এত ঘন হয়ে নেমেছে যে হাত কানেক দূরের জিনিসও দেখা যাচ্ছে না। মাঝির নৌকায় ঝুলিয়ে রাখা হারিকেনের আলোটা কুয়াশায় কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। চারপাশ এমন নিস্তব্ধ যে শুধু কাফিল উদ্দিন মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। খালের প্রায় মাঝামাঝি পার হওয়ার পর হঠাৎ মামার মনে হলো তাদের নৌকার ঠিক পেছনে পানিতে কেউ একজন সাঁতার কাটছে। মামা ভাবলেন কোনো বড় মাছ বা শুঁশক হয়তো, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আরো স্পষ্ট হলো। সেটা কোনো মাছের শব্দ নয়, কেউ যেন 2 হাত দিয়ে পানি কেটে নৌকার পিছু পিছু সাঁতার কেটে আসছে, আর শব্দটা ক্রমশ নৌকার কাছাকাছি চলে আসছে। মামা ঘাড় ঘোরাতে যাবেন, ঠিক এমন সময় কাফিল উদ্দিন মাঝি ফিসফিস কিন্তু খুব কড়া গলায় বলল, মাস্টার, কইছিলাম না পিছন ফিরবেন না, চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েন, ওটা কোনো মানুষ না। কথাটা বলার সময় মাঝির গলা এমনভাবে কাঁপছিল যে মামার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তিনি চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন, কিন্তু ঠিক তখনই একটা তীব্র বমি আসার দুর্গন্ধ মামার নাকে এলো। পচা মাছ আর অনেক দিনের পুরনো শ্যাওলা পচা গন্ধ। গন্ধটা এতই তীব্র যে মামার দম বন্ধ হয়ে আসার উপক্রম। হঠাৎ ডিঙি নৌকার পিছন দিকটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেল। মনে হলো খুব ভারী কেউ নৌকার পিছন দিকটা ধরে ঝুলে পড়েছে। নৌকার সামনের দিকটা কিছুটা উঁচু হয়ে গেল, আর পিছন দিক দিয়ে পানি ঢোকার উপক্রম। ভয়ে আতঙ্কে মামার চোখ আপনা আপনি খুলে গেল। হারিকেনের টিমটিমে আলোয় তিনি যা দেখলেন তা কোনোদিন ভোলার নয়। নৌকার কানায় দুটো হাত শক্ত করে খামচে ধরে আছে, কিন্তু সেগুলো কোনো সাধারণ মানুষের হাত নয়। হাতের চামড়াগুলো দিনের পর দিন পানিতে ভিজে থাকলে যেমন ফ্যাকফ্যাকে সাদা আর কুঁচকানো হয়ে যায়, ঠিক সেরকম। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর প্রতিটা আঙুলের মাঝে হাঁসের পায়ের মতো পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো। হাত দুটো থেকে টপ টপ করে ঘোলাটে পানি আর কাদা ঝরছে। মামা জমে পাথর হয়ে গেছেন, তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই
নৌকার পেছনে পানির ঠিক ওপর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা এমন যেন কারো গলার ভেতর পানি আটকে আছে, আর সে পানি গিলতে গিলতে কথা বলছে। ঘর ঘরে শ্লেষা জড়ানো অদ্ভুত একটা স্বরে কেউ বলে ওঠে, মাস্টার, বড্ড শীত পানিতে, আমার একটু নৌকায় নিবি? নিবি আমারে? আমার মনে হলো তার হার্টবিট বন্ধ হয়ে যাবে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন নৌকার কানায় ঝুলে থাকা জিনিসটা ধীরে ধীরে নিজেকে নৌকার ওপর টেনে তোলার চেষ্টা করছে। নৌকার এক পাশ কাত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে উল্টে যাবে। এমন সময় কাকিলউদ্দিন মাঝি একটা অভাবনীয় কাজ করে বসলো। সে হাতের বৈঠাটা নৌকার গলুয় রেখে হারিকেনের কাঁচটা খুলে ভেতরের জ্বলন্ত সলতের আগুনটা আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে নৌকার কানে খামচে থাকা ওই বীভৎস হাত দুটোর ওপর সজোরে আঘাত করলো। সাথে সাথে খালের নিস্তব্ধতা চিরে একটা অমানসিক কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। মনে হলো একসাথে অনেকগুলো শেয়াল আর্তনাদ করে উঠল। তারপর সে হাত দুটো নৌকার কানা ছেড়ে দিল, আর পানির ওপর বিশাল একটা কিছু আছড়ে পড়ার শব্দ হলো। নৌকাটা প্রচণ্ড জোরে দুলে উঠে আবার সোজা হয়ে গেল। কাপিলউদ্দিন মাঝি এক সেকেন্ডও দেরি না করে পাগলের মতো নৌকা চালাতে শুরু করলো। মামা তখন নৌকার পাটাতলে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। পরের দিন সকালে যখন মামার জ্ঞান ফেরে, তিনি দেখেন স্কুলের কোয়ার্টারে নিজের বিছানায় শুয়ে আছেন। কাফিলউদ্দিন মাঝি তাকে অজ্ঞান অবস্থায় গ্রামের মানুষের সাহায্যে কোয়ার্টারে পৌঁছে দিয়েছিল। কিন্তু ওই রাতের পর কাফিলউদ্দিন মাঝি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। গ্রামের মানুষেরা বলেছিলেন ওটা ছিল একটা জলপিশাচ বা মেছোজিল। এরা কুয়াশায় রাতে একা নৌকা পেলে নৌকায় ওঠার চেষ্টা করে, আর একবার নৌকায় উঠতে পারলে নৌকা সহ মানুষকে টেনে নিয়ে যায় পানির অতলে। এই ঘটনার 27 বছর পার হয়ে গেছে। মামার বয়স এখন 60 ছুঁই। কিন্তু আজও শীতের রাতে যদি ভুল করে কোথাও পোড়া বা পচা মাছের গন্ধ পান, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই ফ্যাকাশে সাদা হাঁসের মতো পাতলা চামড়া জোড়া লাগানো বীভৎস দুটো হাত। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাঝে। আর আপনারা যারা আমাদেরকে শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আপনাদের আরও একবার স্বাগত জানাই ভয়.com ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি এপিসোডে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম। আমার বাসা ফরিদপুর সদর থানায়। আজ আমি যে ঘটনাটা শোনাবো সেটা আমার দাদার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনার কথা দাদা আমাদের প্রায়ই বলতেন। ঘটনাটা শুনলে বুঝতে পারবেন কেন গ্রামের মানুষ আজও রাতের বেলায় মাছ মাংস নিয়ে একা পথ চলতে ভয় পায়। ঘটনাটা 80-র দশকের মাঝামাঝি সময়ে ফরিদপুরে একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের নামকরা কৃষক ছিলেন আমার দাদা জব্বার আলী। বিশাল দশাসই চেহারা, বুকে অনেক সাহস। ভূতের ভয় বা জিনপরির কথা শুনলে তিনি হেসে উড়িয়ে দিতেন। সেদিন ছিল মঙ্গলবার, গ্রামের বড় হাটের দিন। হাট বসত গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নদীর ওপারে। দাদা হাটে গিয়েছিলেন তার ক্ষেতের পাট বেচতে। পাট বেচে ফেরার সময়
হাটে এক জেলেকে একটা জ্যান্ত বোয়াল মাছ নিয়ে বসে থাকতে দেখেন দাদা। মাছটা দেখে দাদার খুব লোভ হলো। প্রায় 5 কেজি ওজনের সেই বোয়াল মাছটা তিনি কিনে ফেললেন। মাছটা খড়ের মোটা রশি দিয়ে বেঁধে হাতে ঝুলিয়ে যখন তিনি বাড়ির পথে রওনা দিলেন, তখন রাত প্রায় 10টা। পৌষ মাসের হাড় কাঁপানো শীত, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। আকাশে চাঁদ থাকলেও কুয়াশার কারণে আলোটা খুব একটা মাটিতে পৌঁছাচ্ছে না। দাদার এক হাতে একটা বাঁশের লাঠি আর অন্য হাতে সেই বিশাল বোয়াল মাছ। মাছটা তখনও মাঝে মাঝে লেজ ঝাপটে উঠছে। গ্রামে ঢুকতে হলে একটা বিশাল তেঁতুল বাগান পার হতে হতো। তেঁতুল গাছগুলো এতই পুরনো আর ডালপালা ছড়ানো ছিল যে দিনের বেলাতেও সেখানে কেমন একটা অন্ধকার আর থমথমে পরিবেশ থাকতো। দাদা যখন তেঁতুল বাগানের সরু মাটির রাস্তা ধরে হাঁটছেন, চারপাশ তখন একদম নিস্তব্ধ। শুধু তার নিজের পায়ের শব্দ আর মাঝে মাঝে মাছের লেজের ছটপটানি। বাগানের মাঝামাঝি আসতেই হঠাৎ দাদার মনে হলো তার ঠিক পেছন পেছন আরেকজন কেউ হাঁটছে। তিনি থামলে শব্দটা থেমে যায়, তিনি হাঁটলে আবারও শব্দটা শুরু হয়। খসখস মরমর করে শুকনো পাতার ওপর ভারী কারো পা ফেলার শব্দ। দাদা ছিলেন বেশ সাহসী মানুষ। তিনি না ঘাবড়ে পেছন ফিরে ডাক দিলেন, কে রে ভাই পিছনে, সামনে আয়। অন্ধকার থেকে কোনো জবাব এলো না, শুধু একটা চাপা খ্যাক খ্যাক হাসির শব্দ শোনা গেল। হাসিটা মানুষের মতো নয়, কেমন যেন গলা ভাঙা শেয়ালের ডাকের মতো। দাদা একটু বিরক্ত হয়ে আবার হাঁটা ধরলেন, কিন্তু এবার তিনি স্পষ্ট বুঝতে পারলেন পেছনের জিনিসটা আর হাঁটছে না, সেটা প্রায় দৌড়ে তার কাছাকাছি চলে এসেছে। আর সেই সাথে দাদার নাকে একটা বিশ্রী গন্ধ এলো, পচা ডিম আর পোড়া চামড়ার গন্ধ। হঠাৎ দাদার ঠিক ডান কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, জব্বার, মাছটা তো ভারী সুন্দর। দিবি আমারে? খুব খিদা লাগছে রে। গলাটা শুনে দাদার বুকের রক্ত ছ্যাদ করে উঠল। গলাটা এমন যেন অনেক গভীর কোনো কুয়োর ভেতর থেকে আওয়াজটা প্রতিধ্বনিত হয়ে আসছে। তিনি এবার ভয় পেয়ে গেলেন, জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন আর হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ দাদা দেখলেন কুয়াশা ফুঁড়ে তার ঠিক সামনে দিয়ে একটা পরিচিত অবয়ব হেঁটে আসছে। ভালো করে তাকাতেই দাদার স্বস্তি ফিরে এলো। আরে, এ তো তার নিজের ছোট ভাই গফুর, গায়ে চাদর জড়িয়ে এদিকেই আসছে। গফুর কাছে এসে স্বাভাবিক গলায় বলল, ভাই, তুমি এত রাত কইরা আসতেছো, তাই আমি হারিকেন নিয়ে আগায় আসলাম। দাও, মাছটা আমার হাতে দাও, তুমি তো ক্লান্ত অনেক। দাদা হাফ ছেড়ে বাঁচলেন, বললেন, তুই আসছিস ভালো হইছে, পিছনে কোন শয়তান যেন আমারে ভয় দেখাইতেছিল। এই বলে দাদা মাছটা গফুরের দিকে বাড়িয়ে দিলেন। গফুর চাদরের ভেতর থেকে হাত বের করে মাছটা ধরতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই দাদার চোখ গেল গফুরের হাতের দিকে। কুয়াশার আবছা আলোতে তিনি যা দেখলেন তাতে তার মাথার তার ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। চাদরের ভেতর থেকে যে হাতটা বেরিয়ে এসেছে সেটা কোনো মানুষের হাত নয়। হাতটা কুচকুচে কালো আর পুরো হাতে বড় বড় বন্য শূকরের মতো লোম। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ছুরির মতো বাঁকা, ধারালো। দাদার দৃষ্টি এবার গফুরের মুখের দিকে গেল। গফুরের মুখটা আস্তে আস্তে বিকৃত হতে শুরু করেছে। চোখের মণি দুটো সম্পূর্ণ গায়েব হয়ে গিয়ে সেখানে দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আভা ফুটে উঠেছে। আর সে কান পর্যন্ত বিস্তৃত একটা বীভৎস হাসি দিয়ে বলল, ভাই, আমি তো গফুর না, আমারে মাছটা দিয়া দে। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই জিনিসটা তার সেই লোমশ হাতটা দিয়ে বোয়াল মাছটা খপ করে ধরে ফেলল। দাদার 1 সেকেন্ডও দাঁড়াননি। তিনি হাতের লাঠি আর মাছ সেখানেই ফেলে দিয়ে ইয়া মাবুদ বলে এমন দৌড় দিলেন যে একবারের জন্য আর পেছনে ফিরে তাকাননি। পেছনে তখন সেই জিনিসটার অট্ট হাসি আর গাছের ডালপালা ভাঙার বিকট শব্দ হচ্ছিল। দৌড়াতে দৌড়াতে দাদা যখন নিজের বাড়ির উঠোনে এসে পৌঁছেছেন, তার
মুখ দিয়ে তখন গ্যাজেলা বের হচ্ছিল। দরজায় ধাক্কা দিয়েই তিনি জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যান। বাড়ির লোক ধরাধরি করে তাকে ঘরে নেয়। টানা 7 দিন দাদার প্রচণ্ড জ্বর ছিল। দাদা সুস্থ হওয়ার পর আর কোনোদিন রাতের বেলা হাট থেকে মাছ নিয়ে ফেরেননি। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাঝে। আর আপনারা যারা আমাদেরকে শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভয়.com ইউটিউব চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন আরও একটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।